1943 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলো যুদ্ধে জিততে যে কোনো পদক্ষেপ নিতে রাজি ছিল। তাই অদ্ভুত অদ্ভুত বিষয়ে গবেষণা করতে শুরু করে। একদিকে বানানো হচ্ছিল সিক্রেট কোড ব্যবহার করে মেসেজ পাঠানোর মেশিন, তো অন্যদিকে বিনা ঘুমিয়ে কিভাবে দিনের পর দিন যুদ্ধ করা যায় তার উপায়। এই দৌড়ে আমেরিকাও পিছিয়ে ছিল না। আমেরিকান নেভি সেই সময় স্বনামধন্য বৈজ্ঞানিকদের সাথে মিলে বানিয়েছিল এমন এক যন্ত্র যার কাজ ছিল জার্মান নেভাল রেডার থেকে ইউএস ওয়ারশিপগুলোকে লুকোনো। এই গবেষণার উদ্দেশ্য যাই হোক, পরিণাম খুব একটা ভালো হয়নি। যন্ত্রের কাজ ছিল জাহাজটিকে রেডারের থেকে লুকোনো, কিন্তু ওই যন্ত্রটা জাহাজটাকে গায়েব করে দিল। ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট ও তাতে হওয়া ভয়ানক পরিণতি, এই পুরো বিষয়টার সূচনা হয়েছিল একটু অন্যভাবে। 1955-এ মরিস কে জেসাপ একজন আমেরিকান ইউএফওলজিস্ট, যিনি একটি বই পাবলিশ করেন, দ্য কেস ফর দ্য ইউএফও, যেটাতে তিনি ইউএফও নিয়ে তার কিছু ইনভেস্টিগেশন তুলে ধরেন। এই বইটা পাবলিশ হওয়ার কিছুদিন পর তার বাড়িতে দুটো লেটার আসে। লেটারগুলো পাঠিয়েছিলেন ক্যারলস মেগুয়েল অ্যালেন্ডি, যিনি ক্লেম করেন ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের প্রত্যক্ষদর্শীদের মধ্যে তিনি একজন। কি বলেছিলেন অ্যালেন্ডি ওই চিঠিতে? আটলান্টিক মহাসাগরে ইউএস এবং জার্মান নেভির যুদ্ধে 1000-এরও বেশি ইউএস ওয়ারশিপ ডিস্ট্রয় হয়ে যায়, প্রাণ হারান হাজার হাজার সৈনিক। জার্মানির পাঠানো ইউবোট সাবমেরিন আর আন্ডার ওয়াটার মাইন পেরিয়ে সীমান্তে ঢোকা একেবারে অসম্ভব হয়ে পড়ে। যুদ্ধে জিততে আমেরিকার দরকার একটা অন্য রাস্তা। তাই ইউএস নেভি একটা নতুন সিক্রেট প্রজেক্টে কাজ করতে শুরু করে, যে প্রজেক্টের উদ্দেশ্য ছিল এমন একটা জাহাজ বানানো যেটা শত্রুপক্ষের রেডারকে ফাঁকি দিতে পারবে। অ্যালেন্ডির মতে এই টেকনোলজিটার বেস ছিল আইনস্টাইনের ইউনিফাইড ফিল্ড থিওরি। যুদ্ধজাহাজে লাগানো ম্যাগনেটিক ফিল্ড লাইট রেজকে বেন্ড করে দেবে, আর একটা জলজান্ত জাহাজ রেডার দিয়ে অদৃশ্য হয়ে যাবে। যাই হোক, চলতি সময় সবথেকে বড় সায়েন্টিস্টদের পাশাপাশি অ্যালবার্ট আইনস্টাইনও নাকি এই এক্সপেরিমেন্টে যোগ দিয়েছিলেন। অক্টোবর 28, 1943 পরীক্ষার জন্য বেছে নেওয়া হলো ফিলাডেলফিয়ার নেভাল শিপইয়ার্ড, আর পরীক্ষা হবে ইউএসএস এলড্রিজ DE-173-র উপর। একটা ক্যানন ক্লাস ডেস্ট্রয়ার এসকর্ট, 306 ফুট লম্বা আর 36 ফুট চওড়া একটা জাহাজ, যাতে লাগানো আছে পাওয়ার প্যাক জেনারেটার্স, যা পাওয়ার দেবে শিপটার চারদিকে লাগানো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে। এই প্রযুক্তির নাম ইলেকট্রিক ফিল্ড ম্যানিপুলেশন। সব দিক থেকে প্রস্তুত এই জাহাজে আছে 216 জন যাত্রী, যার মধ্যে 201 জন নাবিক আর 15 জন অফিসার। এবার পালা পরীক্ষা শুরু করার। জেনারেটরে সুইচ অন করা হলো, সাথে সাথেই একটা সবুজ ধোঁয়া জাহাজটাকে চারদিক থেকে ঘিরে ফেললো, আর যতক্ষণে ধোঁয়াটা সরল ততক্ষণে জাহাজটা উধাও। শুধুমাত্র রেডারেই নয়, চোখের সামনে দিয়ে গায়েব হয়ে গেল একটা জলজ্যান্ত জাহাজ। বন্দরে থাকা সায়েন্টিস্টরা এটা দেখে অবাক হয়ে গেলেন। এলড্রিজের সাথে যোগাযোগ স্থাপন করতে গেলেও কোনো রকম সিগন্যাল পাওয়া গেল না, কারণ জাহাজটা ততক্ষণে পৌঁছে গিয়েছে 250 মাইল দূরে ভার্জিনিয়া নরফক্স বন্দরে, তাও আবার 10 মিনিট পাস্টে, মানে যে সময় ফিলাডেলফিয়ার ইয়ার্ডে পরীক্ষা শুরু হয় তার 10 মিনিট আগে। আর নরফক্স বন্দরে কিছুক্ষণ থাকার পর জাহাজটা আবারও ফেরত চলে যায় ফিলাডেলফিয়াতে। একই সাথে টেলিপোর্টেশন আর টাইম ট্রাভেল। ফিলাডেলফিয়ার বন্দর থেকে গায়েব হওয়ার 10 মিনিটের মধ্যেই শিপটা আবার ফেরত চলে আসে, কিন্তু তার ভেতরের দৃশ্য আর দেখার মতো থাকে না। অ্যালেন্ডের লেটার অনুযায়ী বেশিরভাগ নাবিকদেরই মৃত্যু হয়ে গিয়েছিল। যারা বেঁচে ছিল তাদের শরীরের অনেক অংশই পুড়ে যায়। কিছু যাত্রী ঠিকঠাকভাবে তখনও টেলিপোর্ট হতে পারেনি, তাই বারবার অদৃশ্য হচ্ছিল, আবার ফিরেও আসছিল। কিন্তু ভয়ানক পরিণতি হয় তাদের, যারা ওই জাহাজের মেটালের সাথে মিশে গিয়েছিল। চিঠিতে লেখা এই ঘটনাগুলো যেসব অস্বীকার করতে পারে না, কিন্তু এই পুরো ঘটনার পিছনের প্রমাণ চাইলে অ্যালেন্ডি কোনো প্রমাণ দিতে পারে না। তার বক্তব্য আমেরিকান গভর্নমেন্ট এই এক্সপেরিমেন্টের ভয়াবহতা দেখে সেটাকে তৎক্ষণাৎ বাতিল করে দেয়, আর প্রমাণ লোপাট করতে জাহাজে থাকা বাকি অক্ষত সৈনিকদের মেমোরিকে মিটিয়ে দেওয়া হয়। ধামাচাপা পড়ে যায় ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। অ্যালেন্ডির লেখা এই চিঠিগুলো
ইউফোলজিস্ট জোসেফও ফেলে দিতে পারেননি, তাই শুরু করেন ইনভেস্টিগেশন। কিন্তু ঠিক তার কিছুদিন পর তার বাড়িতে হানা দেয় ওএনআর, অফিস অব নেভাল রিসার্চ। কোনো এক অজ্ঞাত ব্যক্তি জেসাপের লেখা দ্য কেস ফর দ্য ইউএফও বইটার একটা কপি নেভি অফিসে পাঠিয়েছে, আর সেই কারণেই নেভি অফিসারদের এই হানা। বইটার মধ্যে আছে কিছু হ্যান্ড রিটেন নোটস, যেটা লেখা হয়েছে 3টে আলাদা আলাদা শেডের ব্লু কালি ব্যবহার করে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 3জন ব্যক্তির মধ্যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক চলছে, বিষয় এলিয়েন্স আর ফ্লাইং সসার্স। পাশাপাশি ওই নোটগুলোই এটা উল্লেখ আছে জেসাপ নাকি এইসব ডিসকভার করার খুব কাছাকাছি। নেভি অফিসার বইটা জেসাপকে দিতে তিনি সেটা ভালো করে খতিয়ে দেখেন, আর বইয়ে লেখা নোটগুলোর হ্যান্ড রিটেনের সাথে সাদৃশ্য খুঁজে পান অ্যালান ডি এর লেখা চিঠিগুলোর। সে নিজেই 3টে আলাদা আলাদা কালি ব্যবহার করে নোটগুলো লিখেছে আর নেভি অফিসে পাঠিয়েছে। কিন্তু কেন? ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের প্রত্যক্ষদর্শী কার্লোস ম্যাগুয়েল অ্যালান ডে তিনি পিছনে থেকে পুরো ব্যাপারটা সবার সামনে আনতে চেয়েছিলেন, তাই তার আসল নামটাও গোপন করেছেন। এর পিছনে কারণ অবশ্য অজানা। অ্যালান ডের আসল নাম কার্ল মেরেডিথ অ্যালেন, ইনশর্ট কার্ল অ্যালেন, একজন এক্স মার্চেন্ট মেরিন। 1942 থেকে তিনি ইউনাইটেড স্টেটস মার্চেন্ট মেরিনে সার্ভিস করেন 1952 অবধি। অ্যালেনের দাবি এক্সপেরিমেন্ট চলাকালীন তিনি এসএস অ্যান্ড্রু ফুরুসেথ জাহাজে কর্মরত ছিলেন, যেটা ইউএসএস এলড্রিচ থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তিনি নিজের চোখে জাহাজটাকে গায়েব হতে দেখেছেন। পাশাপাশি 1943 এর এই প্রজেক্টে উপস্থিত ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। সেই সময় অ্যালেন তার কাছে কিছুদিন ট্রেনিংও নিয়েছিলেন। অন্যদিকে অ্যালেনের পরিবারের সাথে কথা বলে জানা যায় ছোট থেকেই তিনি খুব মেধাবী হলেও 9-10-এ ড্রপ আউট হয়ে যান। হাসি খুশি অ্যালেন সবাইকে প্র্যাঙ্ক করতে নাকি খুবই ওস্তাদ ছিলেন। তাহলে কি পুরোটাই মিথ্যে? মরিসকে জেসাপের বাকি জীবনটা একটু মিস্টেরিয়াস। দ্য কেস ফর দ্য ইউএফও বইটা আমেরিকাবাসীদের নজর কাটতে পারলেও জেসাপের লেখা পরের বইগুলো আর চলেনি। এরই মধ্যে তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায়, আর তার কিছু সময় পর তিনি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন। এই সব কিছুর কারণে জেসাপ নাকি ডিপ্রেশনে চলে যান, কিন্তু পাশাপাশি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে ইনভেস্টিগেশনও চালিয়ে যান। অন 20 এপ্রিল 1959 ফ্লোরিডার একটা রাস্তার ধারে জেসাপের গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়ির এক্সস্টে লাগানো একটা পাইপ, যেটার আরেকটা মুখ শেষ হয়েছে রিয়ার সিটের উইন্ডোতে, আর গাড়ির মধ্যে মৃত জেসাপ। এক্সস্ট দিয়ে বেরোনো বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় তার। বলা হয় ডিপ্রেশনে পড়ে নাকি তিনি সুইসাইড করেছেন। কিন্তু অবাক করা ব্যাপার, তিনি মৃত্যুর আগের দিন এক বন্ধুকে ফোন করেন, ডক্টর মেনসন ভ্যালেন্টিন, আর বলেন এক্সপেরিমেন্ট সংক্রান্ত কিছু তথ্য তার হাতে লেগেছে যা তিনি আলোচনা করতে চান। তাই পরের দিন মিটিং ফিক্স করেন, মানে যেদিন তিনি মারা যান। এর ঠিক 10 বছর পর 1969-এ অ্যালেন নিজে এসে স্বীকার করেন এই পুরো ব্যাপারটাই একটা হোক্স। কিন্তু এটা কি স্বেচ্ছাই করেছিলেন না কারোর প্রেসারে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, জেসাপের মৃত্যু আর অ্যালেনের স্বীকারোক্তির পর ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের ব্যাপারটা চাপা পড়ে যায়। 1984, প্রায় 25 বছর পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠে ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। স্টিওয়ার্ট রেফিল নামের একজন ডাইরেক্টর একটা টাইম ট্রাভেল মুভিতে ফিলাডেলফিয়ার ঘটনা তুলে ধরেন, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে এর ঠিক 4 বছর পর, মানে 1989-এ। অ্যালফ্রেড ব্লেক নামের একজন 62 বছর বয়সী ব্যক্তি দাবি করেন ওই মুভিটা দেখে তিনি নাকি তার পুরনো স্মৃতি ফিরে পেয়েছেন। তিনি পেশায় একজন এক্স নেভি। 1943-তে ঘটনার দিন ইউএসএস এলড্রিজে তিনি উপস্থিত ছিলেন। এর পাশাপাশি তিনি আরও বলেন গভর্নমেন্টের একটা ইলেকট্রোম্যাগনেটিক সিক্রেট প্রজেক্টের নাম, যার নাম প্রজেক্ট মন্টক, কিন্তু তিনিও এর পিছনে কোনো প্রমাণ দিতে পারেন না। ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের যাবতীয় তথ্য ঘেঁটে দেখলে বোঝা যাবে একাধিক মানুষের কাছে ঘটনার বর্ণনা থাকলেও তার পিছনে কোনো প্রমাণ নেই। অন্যদিকে একাধিক নেভি সেলার দাবি করেন তারা ইউএসএস এলডিজে শুরুর থেকে কাজ করেছে, কিন্তু এইরকম কোনো এক্সপেরিমেন্ট হতে দেখেননি। গভর্নমেন্টের দাবি সেই সময় নেভি একটা টেকনোলজি ব্যবহার করত যেটার নাম গ্যাওসিং। এর ব্যবহারে যুদ্ধজাহাজ ম্যাগনেটিক মাইন দিয়ে অদৃশ্য হয়ে যেত, সেটাকেই হয়তো টেলিপোর্টেশনের সাথে গুলিয়ে ফেলেছেন অ্যালেন। যাই হোক,
বর্তমান সময়ে যদি দেখা যায় তো টাইম ট্রাভেল বা টেলিপোর্টেশন এই দুই ধরনের টেকনোলজি আজও শুধুমাত্র একটা থিওরি। তাই ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট কি আদৌ হয়েছিল? ঘটনার সব দিক বিবেচনা করে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।